আজকে আমি আপনাদের জন্য একটি অসাধারণ চাইনিজ ড্রামা মুভির এক্সপ্লেনেশন নিয়ে চলে এসেছি। তাহলে চলুন মুভিটি দেখে আসা যাক। গল্পটা শুরু হয় চীনের সেরা এমএমএ যোদ্ধাদের একজন ফেং ইউকে দিয়ে। সে নিজেকে এতটাই শক্তিশালী করে তুলেছিল যে আজ পর্যন্ত একটাও ম্যাচ সে হারেনি। ম্যাকাওতে সে লড়ছিল জিও ফেংয়ের সঙ্গে, যিনি একজন নামী যোদ্ধা ছিলেন, কিন্তু ফেং ইউ তাকে খুব সহজেই হারিয়ে দেয়। ম্যাচটা সরাসরি সম্প্রচারিত হচ্ছিল, আর ফেং ইউর খ্যাতি আর জনপ্রিয়তা দ্রুত বাড়তে শুরু করল। কিন্তু আশ্চর্যের বিষয়, এই জয়ের পরও সে খুশি ছিল না। রিংয়ের মাঝখানে দাঁড়িয়ে তার মন তখনও অতীতের চিন্তায় ডুবেছিল। তার দাদু ছিলেন এক ধনী ব্যবসায়ী, যিনি কখনোই চাননি ফেং ইউ একজন যোদ্ধা হোক। তিনি বিশ্বাস করতেন তার নাতনি একদিন পারিবারিক ব্যবসার দায়িত্ব নেবে। ছোটবেলা থেকেই তার কাঁধে ছিল প্রত্যাশার ভার, কিন্তু সে পরিবারের বিরুদ্ধে গিয়ে নিজের পথ বেছে নিয়েছিল। সে যোদ্ধা হওয়ার সিদ্ধান্ত নেয়, আর সেই কারণেই দাদু সবসময় তার উপর রাগ করতেন। এবার গল্পটা ঘুরে যায় অন্যদিকে। এবার আমরা দেখি মিং তিয়ানকে, যে তার দুই ছোট ভাই বোনকে নিয়ে ম্যাকাওতে থাকে। তার বাবা মারা গেছেন অনেক আগেই, আর মা তাদের ছেড়ে চলে গেছেন। তাই পরিবারের সব দায়িত্ব এসে পড়ে মিং তিয়ানের কাঁধে। তার ছোট ভাই মিংলে টিভিতে এমএমএ ম্যাচ দেখছিল। তার প্রিয় যোদ্ধা ছিল ফেং ইউ। সে উত্তেজিত হয়ে ভাইকে বলল, দেখো ভাই, ফেং ইউর গোল কিকটা কত দারুণ, সবাই তাকে দ্য কুইন বলে ডাকে। কিন্তু মিং তিয়ান তাকে ধমকে বলল, চলো এখন স্কুলের জন্য প্রস্তুত হও। মিং তিয়ান নিজের পড়াশোনা ছেড়ে একটা স্থানীয় রেস্তোরাঁয় কাজ করত। ছোট ভাই বোনদের বড় করতে সে প্রতিটা ছোটখাটো কাজ করত। কখনো রান্নাঘরে সাহায্য করত, কখনো খাবার ডেলিভারি দিত। ভেতরে ভেতরে তার একটা স্বপ্ন ছিল, একদিন স্কলারশিপের সাহায্যে আবার কলেজে ফিরবে। একদিন রেস্তোরাঁর মালিক তাকে একজন মার্শাল আর্ট মাস্টারের কাছে খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব দিলেন। নিয়ম ছিল 15 মিনিটের মধ্যে খাবার পৌঁছে দিতে হবে, কিন্তু জায়গাটা আসলে 20 মিনিট দূরে ছিল। তবুও মিং তিয়ানের দিক নির্দেশনার জ্ঞান এত ভালো ছিল যে সে শর্টকাট নিয়ে দ্রুত পৌঁছে যেতে পারত। পথে এক বৃদ্ধা মহিলার খাবারের গাড়িটা আটকে যায়। মিং তিয়ান সঙ্গে সঙ্গে নিচু হয়ে তাকে সাহায্য করতে যায়। হঠাৎ গাড়িটা গড়িয়ে যেতে শুরু করে। ঠিক তখনই পাশ দিয়ে যাচ্ছিল ফেং ইউ। মিং তিয়ান তাকে চিৎকার করে সাহায্য করতে বলে, কিন্তু ফেং ইউ সাহায্য না করে উল্টো তাকে লাথি মারে। গাড়িটা ভেঙে যায়, সব ফল ছড়িয়ে পড়ে যায়। বৃদ্ধা মহিলা রেগে গিয়ে মিং তিয়ানকে বকা দেন। ফেং ইউ চুপচাপ মহিলার হাতে এক বান্ডিল টাকা ধরিয়ে দেয়, কিন্তু মহিলা ঠাট্টা করে বলেন, মেয়ে, টাকা দিয়ে সবকিছু কেনা যায় না। ফেং ইউ তার কথায় কোনো গুরুত্ব দিল না। মিং তিয়ানও তার আচরণে বিরক্ত হয়েছিল, কিন্তু সে কিছুই বলতে পারল না। এদিকে ফেং ইউ চলে গেল তার পুরনো মার্শাল আর্ট শিক্ষিকার কাছে। তিনি তখন বাইরে পরিষ্কার করছিলেন। ফেং ইউ এগিয়ে গিয়ে তাকে সাহায্য করতে চাইল, আর সেটা থেকেই দুজনের মধ্যে হালকা তর্ক শুরু হয়। ফেং ইউ বলল, আমার পরিবার আমাকে ব্যবসায় যোগ দিতে চাপ দিচ্ছে, আমি চাই তুমি বলো আমার কি করা উচিত। শিক্ষিকা শান্তভাবে বললেন, তোমার জীবনের সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে, অন্য কেউ না। ঠিক তখনই মিং তিয়ান সেখানে পৌঁছে গেল। দেখা গেল সেই খাবারটা আসলে ওই শিক্ষিকা অর্ডার করেছিলেন। দুজনেই একে অপরের দিকে তাকাল, কিন্তু কোনো কথা না বলেই আলাদা পথে চলে গেল। ফেরার পথে মিং তিয়ানের ফোনে একটা ইমেল আসে। সে জানতে পারে তাকে 70% বৃত্তি দেওয়া হয়েছে, কিন্তু কলেজটা ছিল শেনজেনে। এখন সে ভাবতে থাকে, সে কি পড়াশোনার জন্য নিজের শহর ছেড়ে যাবে, নাকি ভাই বোনদের জন্য ম্যাকাওতেই থাকবে। এই দ্বিধা দূর করতে সে চলে যায় জ্ঞানের ঝর্ণার পাশে। সেখানে গিয়ে একটা মুদ্রা ছুঁড়ে ভাগ্যের কাছে দিক নির্দেশনা চায়। তখন তার মনে পড়ে ছোটবেলায় বাবা তাকে প্রথমবার এখানে এনেছিলেন। বাবা বলেছিলেন, বাবা, আমরা যখন এখানে একটা মুদ্রা ছুঁড়ে দিই, তখন আমরা আমাদের স্বপ্ন পূরণের একটা প্রতিশ্রুতি দিই। আর যদি আমাদের সেই স্বপ্নের প্রতি সাহস আর বিশ্বাস থাকে, তাহলে সেই ইচ্ছাগুলো একদিন সত্যি হয়। একই সময় ফেং ইউও ঝর্ণার অপর পাশে উপস্থিত ছিলেন। তিনিও নিজের স্বপ্ন পূরণের জন্য প্রার্থনা করতে এসেছিলেন। সেখানে দাঁড়িয়ে তিনি সিদ্ধান্ত নিলেন তিনি তার যোদ্ধা জীবন চালিয়ে যাবেন। অন্যদিকে মিং তিয়ানও সিদ্ধান্ত নিলেন যে তিনি পড়াশোনার জন্য অন্য শহরে চলে যাবেন। ঠিক একই মুহূর্তে দুজনেই তাদের মুদ্রা ঝর্ণায় ছুঁড়ে দিলেন। মিং তিয়ানের বস ছিলেন খুবই দয়ালু মানুষ। যাওয়ার আগে তিনি মিং তিয়ানের জন্য এক দারুণ ডিনারের আয়োজন করেন এবং হাসি মুখে বলেন,
মিংতিয়ান, শেনজেন শহরে কেএফসিতে আমার এক বন্ধু কাজ করে। আমি সেখানে তোমার জন্য একটা চাকরির ব্যবস্থা করে রেখেছি, আর থাকার জায়গাটাও ঠিক করে রেখেছি। এটা শুনে মিংতিয়ান খুব খুশি হয় এবং কৃতজ্ঞভাবে তাকে ধন্যবাদ জানায়। কয়েকদিন পর মিংতিয়ান তার ছোট ভাইবোনদের নিয়ে শেনজেনে চলে আসে। বাড়িটা পুরনো হলেও ভালোভাবে সংস্কার করা ছিল। জায়গাটা দেখে দুই ভাইবোন খুব আনন্দিত হয়। তাদের হাসিমুখ দেখে মিংতিয়ানও হাসল। সে আলমারিতে নিজের শৈশবের কিছু ছবি সাজাতে শুরু করে। তখন আমরা জানতে পারি সে আগে বক্সিং খুব পছন্দ করত, কিন্তু বাবার মৃত্যুর পর সে সেটা ছেড়ে দিয়েছিল। এখন সে কেএফসিতে কাজ শুরু করল, যেখানে সে ডেলিভারি বয়ে চাকরি পেল। প্রতিদিন সকালে সে তার ভাই বোনদের মিডল স্কুলে পৌঁছে দিত, কিন্তু আজ ছিল তার নিজের কলেজের প্রথম দিন, তাই ভাই বোনরা তাকে শুভকামনা জানালো। তবে সে বুঝতে পারল এখন সে কলেজে যাওয়ার জন্য দেরি করে ফেলেছে, তাই দ্রুত একটা শর্টকাট পথ ধরে ছুটল এবং শেষ পর্যন্ত সময় মতো কলেজে পৌঁছে গেল। জিজি কলেজ ছিল পুরো চীনের সবচেয়ে বিখ্যাত ক্রীড়া কলেজ। এতদিন সেখানে শুধু মেয়েরাই পড়ত, কিন্তু এই বছর প্রথমবারের মতো 10 জন ছেলেকে ভর্তি নেওয়া হয়েছিল, আর মিংতিয়ান তাদের মধ্যেই একজন ছিল। ভেতরে ঢোকার সাথে সাথেই সে চারপাশে তাকিয়ে দেখে সবখানেই শুধু মেয়ে। শত শত মেয়ের মধ্যে একমাত্র ছেলে হয়ে সে অদ্ভুত একটা অস্বস্তি অনুভব করছিল। হঠাৎ করেই সে এক মেয়ের সঙ্গে ধাক্কা খাওয়া থেকে বাঁচল। মেয়েটির নাম ছিল শাওমি। মিংতিয়ান তৎক্ষণাৎ ক্ষমা চাইল এবং অন্য একজন ছেলেকে দেখে খুশিতে বলল, বাহ, আমি ভেবেছিলাম আমি এখানে একমাত্র ছেলে। তোমাকে দেখে সত্যি অনেক স্বস্তি লাগছে। শাওমি অবাক হয়ে তাকিয়ে রইল। ছোট চুলের কারণে মিংতিয়ান তাকে ছেলে ভেবে ভুল করেছিল। সে হাসতে হাসতে চুলে একটা ছোট ক্লিপ লাগিয়ে দিল। মিংতিয়ান হতবম্ব হয়ে গেল। শাওমি হেসে বলল, আমি কিন্তু তোমার নাম মনে রাখব। তারপর স্কেটবোর্ডে চড়ে চলে গেল। এখন দৃশ্যপট বদলে গেল। কলেজের মাস্টার মিস্টার ওয়াং প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলছিলেন। মিস্টার ওয়াং চিন্তিতভাবে বললেন, প্রথমে 10 জন ছেলে ভর্তি হয়েছিল, কিন্তু ক্যাম্পাসে ঢুকেই মেয়েদের সংখ্যা দেখে সবাই বদলির আবেদন করেছে। এখন শুধু মিংটিয়ানই রয়ে গেছে। প্রধান শিক্ষক এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, আমাদের মিংটিয়ানকে চলে যাওয়া থেকে আটকানোর উপায় খুঁজে বের করতে হবে। দেখো, ওয়াংজিয়ানজি বিশ্ববিদ্যালয়ের এই 42 বছরের ইতিহাসে আমরা সবসময় শক্তিশালী আর দক্ষ মেয়েদেরই প্রশিক্ষণ দিয়েছি। আমাদের ছাত্রীরা বিশ্বমানের যুদ্ধ চ্যাম্পিয়নশিপে জিতেছে। আমরা এখন পর্যন্ত 74টা নাগরিক পুরস্কার আর 8টা জাতীয় পুরস্কার পেয়েছি। কিন্তু আমরা সবসময় একটা বিষয় ভুলে গেছি, এই মেয়েরা একদিন বিয়ে করবে, আর তখন তাদের জানতে হবে কিভাবে নিজের সঙ্গীর সঙ্গে মানিয়ে চলতে হয়। সেই কারণেই এখন আমাদের কলেজে ছেলেদেরও রাখা দরকার। এই কলেজটি মূলত পড়াশোনার চেয়ে মার্শাল আর্ট আর অন্যান্য সহপাঠ্য কার্যকলাপের দিকেই বেশি মনোযোগ দিত। কিছুক্ষণ পরেই হঠাৎ সব ছাত্রীর ফোনে একটা বার্তা আসে, মিংটিয়ানকে অধ্যক্ষের অফিসে নিয়ে এসো। খবরটা শুনে মেয়েরা উৎফুল্ল হয়ে ওঠে এবং চারদিক থেকে মিংটিয়ানকে ঘিরে ধরে। তার সুদর্শন মুখ দেখে সবাই নিজে থেকেই তাকে অফিসে নিয়ে যেতে চায়। ঠিক তখনই সং নামের এক মেয়ে সেখানে ঢোকে। সে রেগে গিয়ে বাকিদের সরে যেতে বলে এবং বলে, আমি মিংতিয়ানকে নিয়ে যাব অধ্যক্ষের কাছে। কিন্তু ঠিক সেই মুহূর্তে শাওমি এসে তার ছোট চুল কেটে ফেলে দিয়ে বলে, না, আমি মিংতিয়ানকে নিয়ে যাব। সং ঠাট্টা করে বলে, তুমি এত তাড়াহুড়ো করছো কেন? আয়নায় তাকাও, তোমাকে এখন পুরো ছেলে মানুষের মতো লাগছে। এই কথা শুনে শাওমি রেগে যায় আর দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়। কিন্তু মিংতিয়ান এসব ঝামেলায় জড়াতে চায় না। সে বুদ্ধি করে বলে উঠল, দেখো, প্রধান শিক্ষক এসেছেন, আর তারপরই দ্রুত খেলার মাঠের দিকে দৌড়ে চলে গেল। সেখানে গিয়ে সে ফেং ইউকে দেখতে পেল। প্রথম দেখাতেই সে চিনে ফেলল, এ তো সেই অহংকারী মেয়েটি যাকে সে ম্যাকাওতে দেখেছিল। কিন্তু ফেং ইউ তাকে চিনতে পারল না। সে যখন পাশ দিয়ে যাচ্ছিল তখন হঠাৎ তার ব্যাগ মিংটিয়ানের হাতে ধাক্কা খায়, আর তাতে তার হাতে ছোট একটা ক্ষত হয়ে যায়। ফেং ইউ ঠান্ডা গলায় কিছু টাকা এগিয়ে দিয়ে বলে, এই নাও, ওষুধ লাগিয়ে নিও। মিংতিয়ান তার এমন আচরণে রেগে গিয়ে বলল, টাকা না দিয়ে যদি তুমি শুধু একটা দুঃখিত বলতে তাহলে অনেক ভালো লাগতো। সে টাকা মাটিতে ছুঁড়ে ফেলল। কিন্তু ফেংইউর কাছে ক্ষমা চাওয়ার চেয়ে টাকা বেশি গুরুত্বপূর্ণ ছিল। সে নির্লিপ্তভাবে বলল, দুঃখিত হওয়ার কোনো মানে নেই, এই পৃথিবী চলে টাকায়। এটা শুনে মিংতিয়ান রেগে গিয়ে বলল, তুমি একটা দানব।
কথাটা শুনে ফেংইউর মুখ লাল হয়ে গেল। সে রাগে তাকে ঘুষি মারতে যাচ্ছিল, কিন্তু নিজেকে সামলে নিল এবং চুপচাপ চলে গেল। তবুও তার মনে একরকম অনুশোচনা রয়ে গেল। তারপর একটা ফ্ল্যাশব্যাকে দেখা যায় ম্যাকাওয়ের সেই দিনটা, যখন বৃদ্ধা মহিলার খাবারের গাড়িটা গড়িয়ে যাচ্ছিল, তখন এক ছোট মেয়ে হঠাৎ গাড়ির সামনে চলে এসেছিল। ফেংইউ কেবল সেই মেয়েটিকে বাঁচানোর জন্যই গাড়িটিকে লাথি মেরেছিল। তার উদ্দেশ্য ভালো ছিল, কিন্তু সেটা মিংতিয়ান আর বৃদ্ধা মহিলা কেউই বুঝতে পারেনি। এরপর দেখা যায় ক্লাসরুমে মিংতিয়ান এখন মেয়েদের মাঝখানে বসে মনোযোগ দিয়ে পড়াশোনা করছে। মেয়েরা চুপচাপ তার দিকে তাকিয়ে আছে, কিন্তু সে তাদের দিকে তাকাতেই সবাই মুখ ফিরিয়ে নেয়। সে বুঝতে পারছিল না ওরা সত্যিই তার দিকে তাকাচ্ছে নাকি এটা শুধু তার কল্পনা। এদিকে দৃশ্য বদলে যায়। দেখা যায় এক নুডলস রেস্তোরাঁয়, যেখানে সান হাও নামে এক ছেলে তার মাকে দোকান চালাতে সাহায্য করছিল। ঠিক তখনই দুটা ছেলে এসে নুডলস খারাপ বলে হট্টগোল শুরু করে। সান হাওয়ের মা চেয়েছিলেন ঝামেলা এড়িয়ে যেতে, কিন্তু সান হাও দৃঢ় গলায় বলল, তোমরা যদি ঝগড়া করতেই চাও তাহলে অন্য একদিন বাইরে দেখা করো, এখানকার শান্তি নষ্ট করো না। ওরা গালাগালি করতে করতে বেরিয়ে যাচ্ছিল, কিন্তু যাওয়ার সময় এক ছোট কুকুর ছানাকে লাথি মারে। এটা দেখে সান হাওয়ের রক্ত গরম হয়ে ওঠে, কারণ সে প্রাণীদের খুব ভালোবাসত, আর কেউ তাদের কষ্ট দিলে সে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারত না। তার মা জানতেন এবার ঝগড়া আটকানো যাবে না, লড়াই অনিবার্য। পরের মুহূর্তেই সান হাও একসাথে তাদের দুজনকে আক্রমণ করে। এদিকে আমরা দেখি শাওমি আর ফ্যাংইউ বক্সিং ক্লাবে অনুশীলন করছে। তারা দুজনই ভালো বন্ধু ছিল এবং বক্সিংয়ের প্রতি খুব আগ্রহী ছিল, কিন্তু সেদিন ফ্যাংইউকে বেশ মনমরা লাগছিল। শাওমি বুঝতে পারল কিছু একটা ওকে ভেতর থেকে কষ্ট দিচ্ছে। সে জিজ্ঞেস করল, কি হয়েছে, তুমি মন খারাপ কেন? ফ্যাংইউ ধীরে উত্তর দিল, মিংতিয়ানের সাথে আমার ঝগড়া হয়েছে, সে আমাকে দানব বলেছে। আমি কি সত্যিই এত খারাপ দেখতে? শাওমি একটু হেসে ফেলতে যাচ্ছিল, কিন্তু নিজেকে থামিয়ে আসতে বলল, মিংতিয়ানের কথাগুলো তোমার মনে নেওয়া উচিত নয়। এই সময় ক্লাস শুরু হয়ে গেল। মেয়েরা মিংতিয়ান সম্পর্কে আরও জানতে চাইল, তাই শিক্ষক তাকে সামনে ডেকে নিজের পরিচয় দিতে বললেন। কিন্তু মিংতিয়ানের বলার মতো তেমন কিছুই ছিল না। সে শুধু তার নাম বলল আর চুপচাপ বসে পড়ল। সেই রাতে ফেংইউ একা ঘরে বসে মিংতিয়ানের কথা ভাবছিল। তখন আমাদের তার শৈশবের দৃশ্য দেখানো হয়। ছোটবেলায় তার বাবা মা তাকে কখনো মেয়ের মতো ব্যবহার করতেন না, কারণ তারা সব সময়ই একটা ছেলে সন্তান চেয়েছিলেন। তাই তারা ফেংইউকে ছেলের মতোই বড় করেছেন। তাকে কখনো চুল লম্বা করতে দেননি, না মেয়েলি পোশাক পরতে দিয়েছেন। তার ছোট ভাই জন্মানোর পরেই বাবা মা প্রথমবারের মতো তাকে মেয়ের মতো বাঁচতে দিয়েছিলেন। এতে ফেংইউ খুব খুশি হয়েছিল। সে মলে দেখা এক সুন্দর পোশাক কিনে ফেলেছিল। সেটা পরে সহপাঠীদের চমকে দিতে চেয়েছিল, কিন্তু সবাই তাকে নিয়ে হাসাহাসি করল, তাকে দানব বলল আর উত্ত্যক্ত করল। সেই ঘটনার পর থেকেই ফেংইউ নিজের লিঙ্গ পরিচয় নিয়ে ভেতরে ভেতরে দোটানায় ভুগতে শুরু করে। অন্যদিকে মিংতিয়ান তার কলেজের কাজ করছিল। ঠিক তখনই তার ছোট ভাই মিংলে ঘুমের মধ্যে হঠাৎ তাকে ঘুষি মারতে লাগল। মিংতিয়ান সেটা দেখে হাসল। তার নির্দোষ মুখটা খুব মিষ্টি লাগছিল, কিন্তু হঠাৎ তার মনে পড়ল এই মিংলের প্রিয় যে মেয়েটা, সেই তো সেই ফেংইউ যার সাথে তার ঝগড়া হয়েছিল। সে বুঝতে পারল ফেংইউর চোখ একদম তার মায়ের মতো। হয়তো সেই কারণেই সে ওর প্রতি এত বিরক্তি অনুভব করছিল। তারপর এক মুহূর্তে তার মনে ফিরে এলো সেই দিনের কথা, যেদিন তার বাবা মাতাল অবস্থায় বাড়ি ফিরেছিলেন। তখন মিংতিয়ানই তাকে ভেতরে ঢুকতে সাহায্য করেছিল, আর সেই দিনই তার মা চিরতরে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন। কলেজে ফিরে মেয়েদের নানা আচরণের কারণে মিংতিয়ান তার পড়াশোনায় মনোযোগ দিতে পারছিল না। প্রধান শিক্ষক আর মিস্টার ওয়াং খুশি ছিলেন যে সে এখনও বদলির জন্য আবেদন করেনি, কিন্তু মিংতিয়ান নিজের জীবনে অসন্তুষ্ট ছিল এবং অন্য কোনো কলেজে ভর্তি হওয়ার পরিকল্পনা করছিল। কলেজটির বিশেষত্ব ছিল এর নানা প্রতিষ্ঠিত ক্লাব। শিক্ষার্থীদের নিজেদের প্রতিভা বিকাশের জন্য সেখানে উৎসাহ দেওয়া হতো। নতুন ভর্তি হওয়া
সব নবীনদের এই ক্লাবগুলো ঘুরে দেখার সুযোগ দেওয়া হতো, আর তারা ইচ্ছে মতো যে কোনো ক্লাবে যোগ দিতে পারত। মিং তিয়ান মনোযোগ দিয়ে একে একে সব ক্লাব পর্যবেক্ষণ করছিল। যখন সে ফেং ইউকে বক্সিং ক্লাবে অনুশীলন করতে দেখল, তখনই সে বুঝল যে বৃদ্ধ মাস্টারকে একদিন সে খাবার পৌঁছে দিয়েছিল তিনি ফেং ইউয়ের কোচ। সং চেয়েছিল মিং তিয়ান যেন তার ক্লাবে যোগ দেয় এবং নিজের দক্ষতা দেখায়, যা শুনে মিং তিয়ান বেশ অবাক হয়ে যায়। কিন্তু শিওও চেয়েছিল যে সে তার ক্লাবে যোগ দিক। এই নিয়েই দুই মেয়ের মধ্যে আবার ঝগড়া শুরু হয়ে গেল। সব বিশৃঙ্খলা দেখে বিরক্ত হয়ে মিং তিয়ান অবশেষে সুইমিং ক্লাব বেছে নিল। সে পুলে ঝাঁপ দিল, কিন্তু সেখানে মাছ সাঁতার কাটতে দেখে পুরো হতবাক হয়ে গেল। পরে সে জানতে পারল ক্লাবটি আগেই বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেই পুলটি এখন পরিবেশগত পুকুরে রূপান্তরিত হয়েছে। এতে বিরক্ত হয়ে মিং তিয়ান কলেজ বদলানোর জন্য আবেদন করার সিদ্ধান্ত নিল। মিস্টার ওয়াং তাকে বোঝানোর চেষ্টা করলেন যেন সে না যায়, কিন্তু মিং তিয়ান যখন একেবারে সিদ্ধান্ত নিয়ে ফেলল, তখন মিস্টার ওয়াং বললেন, স্থানান্তর প্রক্রিয়াটা খুবই সহজ, শুধু একটা ফর্ম পূরণ করে অফিসের ফাইল বক্সে জমা দিতে হবে। মিং তিয়ান ভাবল ব্যাপারটা বেশ সহজই হবে। কিন্তু যখন সে ফর্ম জমা দিতে যাচ্ছিল, তখন কয়েকজন সিনিয়র ক্যারাটে প্রশিক্ষিত মেয়ে তাকে আটকে দিল। তারা ছিল স্নাতক ব্যাচের ছাত্রী। মিং তিয়ান তাদের সঙ্গে লড়াই করার চেষ্টা করল, কিন্তু শেষমেশ ওদের কাছ থেকে বেশ মার খেল। পরে সে রাগে মিস্টার ওয়াংয়ের কাছে গিয়ে অভিযোগ করল, আপনি আমাকে থামানোর জন্য 5 জন মেয়ে পাঠিয়েছেন, এটা কি ঠিক কাজ? মিস্টার ওয়াং হেসে উত্তর দিলেন, আমি জানি তুমি এখন একদম সুপারস্টারের মতো, সবার নজর তোমার ওপর। আমি চাই না তুমি আমাদের কলেজ ছেড়ে যাও। তারপর তিনি মিং তিয়ানকে একটি বিশেষ প্রস্তাব দিলেন, এই বছর তোমাকে কলেজ ফি দিতে হবে না, বরং আমি তোমার পরিশোধের সময়সীমা 30 বছর পর্যন্ত বাড়িয়ে দেব, যেন এটা একটা সুদমুক্ত ঋণ। মিং তিয়ান এই প্রস্তাবে খুব মুগ্ধ হল, কারণ এতে সে বিনা খরচে তার পড়াশোনা চালিয়ে যেতে পারবে। তবে মিস্টার ওয়াং তাকে সতর্ক করে বললেন, এই বিষয়টা গোপন রাখবে, কাউকে কিছু বলো না। একদিন মিং তিয়ান ভুল করে মহিলাদের টয়লেটে ঢুকে পড়ল। সেখানে ফেং ইউ স্নান করছিল। অন্য কোনো মেয়ে ভেবে সে মিং তিয়ানকে ডেকে বলল যেন একটা তোয়ালে দেয়। কি করবে বুঝে না পেয়ে মিং তিয়ান তাড়াতাড়ি তার পোশাক তুলে তার হাতে দিল। কিন্তু যখন ফেং ইউ বুঝল যে ওটা মিং তিয়ান, তখন রাগে চিৎকার করে তাকে টয়লেট থেকে বের করে দিল। ঠিক তখনই শাওমি ভেতরে ঢুকল এবং পুরো ঘটনাটা ভুল বুঝে ফেলল। তবে তারা দুজনেই দ্রুত পরিষ্কার করে বলল যে আসলে কিছুই ঘটেনি, আর মিং তিয়ান তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে গেল। এরপর দৃশ্যপট চলে যায় কলেজের ক্যান্টিনে। শাওমি ফেং ইউকে নিয়ে আইসক্রিম কিনতে গেল, কিন্তু সেখানে তাদের দেখা হয় সঙের সঙ্গে এবং তারা দুজনেই একই স্ট্রবেরি ফ্লেভার চাইতে গিয়ে ঝগড়ায় জড়িয়ে পড়ল। এদিকে মিং তিয়ান খাবার পৌঁছে দিতে যাচ্ছিল, ঠিক তখনই সে দেখতে পেল দুজন গুন্ডা এক ছেলেকে টেনে নিয়ে যাচ্ছে। কিছু একটা সমস্যা হয়েছে বুঝে সে দৌড়ে গিয়ে ছেলেটিকে বাঁচানোর চেষ্টা করল, কিন্তু উল্টো সেই ধরা পড়ে গেল। গুন্ডারও তাকে ধরে নিয়ে গেল এক খোলা মাঠে এবং সেখানে তাকে মারধর করতে শুরু করল। এদিকে ফেং ইউ দূর থেকে ঘটনাটা দেখতে পেল এবং সঙ্গে সঙ্গে তার বন্ধুদের নিয়ে সেখানে ছুটে এলো। তারপর শুরু হলো মেয়েদের সঙ্গে গুন্ডাদের এক তীব্র লড়াই। এক সময় এক গুন্ডা পেছন থেকে সঙের উপর আঘাত করতে যাচ্ছিল, কিন্তু মিং তিয়ান দ্রুত এগিয়ে এসে একটা শক্ত লাথি মেরে তাকে থামিয়ে দিল। সং হতবাক হয়ে গেল, তারপর আনন্দে মিং তিয়ানের দিকে তাকিয়ে হাসল। সে সবাইকে ধন্যবাদ জানালো এবং বুঝল যে এই কলেজ আসলে এত খারাপ নয়। অবশেষে সে সিদ্ধান্ত নিল যে পরের 4 বছর এখানেই পড়াশোনা করবে। মিস্টার ওয়াংও তার এই সিদ্ধান্তে খুব খুশি হলেন।